তো আজকে হচ্ছে 30শে জানুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর 17তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 17তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের যে ফৌজদারি কার্যবিধির ধারা 426 থেকে। গতদিন আমরা আপিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। এর মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে ফৌজদারি আপিল কি, ফৌজদারি আপিলের বিরুদ্ধে কখন আপিল, মানে কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না। তারপরে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান কে করতে পারে, কোথায় করবে। এরপর খালাস আদেশের বিরুদ্ধে আপিলের বিধান কে করতে পারে, কোথায় পারে। এরপরে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কে করতে পারে, কোথায় আপিল করে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং সেই সাথে সাথে আলোচনা করেছিলাম আপনার আপিল আদালতের ক্ষমতা। আজকে আমরা দেখব যে আপিল চলমান থাকা অবস্থায় বা আপিল দায়েরের শর্তে আপনি কি জামিন পেতে পারেন কিনা, জামিন পেতে পারে কিনা। তো আপিল আপিলে জামিনের বিধান সম্পর্কে আমাদের ফৌজদারি কার্যবিধির 426 এবং 427 ধারায় আলোচনা করা হয়েছে। প্রথমে 426 ধারায় যে বিষয়টা বলছে, বিচারিক আদালত যদি কোনো আসামিকে অনধিক 1 বছর কারাদণ্ড দেয়, কতদিন, অনধিক 1 বছর কারাদণ্ড দেয়, তাহলে সে জামিনটা করতে পারে ওই বিচারিক আদালতে আপিল দায়েরের শর্তে। আপিল দায়েরের শর্তে যে আমি আপিল করতে চাই, আমার ফৌজদারি কার্যবিধি 426 ধারায় আমাকে অধিকার দেওয়া হয়েছে, আমি আপিল দায়েরের শর্তে আমাকে জামিন দেওয়া হোক। সাধারণত এরকম হয় যে যেদিনই রায় দিতে আপনি সাথে সাথেই দরখাস্ত করলে আদালত ইচ্ছা করলে জামিন দিতে পারে। তো তবে এক্ষেত্রে আপনার ওই যে যে দণ্ডটা দিছে, এই দণ্ডটা হতে হবে সর্বোচ্চ কত বছর, 1 বছর। এবং আপনি তো জামিন নিলেন এবং যখন আপনি আপিল করবেন, আপিল আদালতে গিয়েও আবার আপনার জামিন নিতে হবে। না হলে ওই জামিনের এই যে যে আপিল দায়েরের শর্তে যে জামিনটা নিলেন, এই জামিনের মেয়াদ হচ্ছে আপিল দায়েরের আগ পর্যন্ত। অর্থাৎ আপনি যদি আবারও জামিনে মুক্তি থাকতে চান, তাহলে আপিলের সাথে সাথেও আপনাকে জামিন চাইতে হবে, সেটাও 426 ধারায়। আর যদি এরকম হয় যে আপনার দণ্ড দিছে 426, মানে আপনার দণ্ড দিছে 1 বছরের বেশি, তাহলে তো আপনি আর বিচারিক আদালতে জামিন চাওয়ার সুযোগ, আপিলের শর্তে জামিন চাওয়ার সুযোগ নাই। তাহলে আপনার জামিন সরাসরি চাইতে হবে কোথায় গিয়ে, আপিল দায়ের করে আপিলে জামিন চাইবেন যে আমার দণ্ড স্থগিত করে আমাকে জামিন দেওয়া হোক এবং যতদিন পর্যন্ত আপিল চলতেছে ততদিন আমার জামিন দেওয়া হোক। তো এখানে একটা সুবিধা, সেটা হলো যে যদি 1 বছর পর্যন্ত দেয় তাহলে আপনি জামিনের শর্তে মানে আপিলের শর্তে জামিন পেতে পারেন। কিন্তু যদি 1 বছরের বেশি হয়, তাহলে কিন্তু আর আপনি এখানে আপিলের শর্তে জামিন পাবেন না। এবং আপিল আদালত যে জামিন স্থগিত করতে, আপিল আদালত যে দণ্ড স্থগিত করতে পারে বা জামিন যে দিতে পারে, এই সম্পর্কেই বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি 426 ধারায়। তো একটু পড়ি, দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে যে আপিল চলমান থাকলে দণ্ড স্থগিত এবং জামিন দেওয়ার ক্ষমতা। আপিল চলমান থাকলে দণ্ড স্থগিত এবং জামিনের জন্য 426 এবং 427 ধারায় আবেদন করা যায়। নিম্নলিখিত ক্ষেত্রে আপিল আদালত দণ্ড স্থগিত করে আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। তো প্রথমে আমরা চলে আসি 426 ধারা। 426 ধারা অনুযায়ী আপিল চলমান থাকলে, আপিল চলমান থাকলে মানে কি, যে যে ক্ষেত্রে আপনি অলরেডি আপিল দায়ের করে ফেলেছেন, আপিল আদালত যে দণ্ড বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে, সেই দণ্ডাদেশ আন্ডারলাইন করবেন, কার্যকর করা স্থগিত করতে পারে এবং আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। 426-এর সাবসেকশন কত বলেন, এক। এখন এখানে আপিল আদালত যে কোনো দণ্ড স্থগিত করতে পারে এবং জামিনে মুক্তি দিতে পারে, হোক সেটা যাবজ্জীবন কারাদণ্ড, হোক সেটা কি বলেন, মৃত্যুদণ্ড। তো যদি আপনাকে এইভাবে চিন্তা করেন যে মৃত্যুদণ্ড দিলে কি জামিন পাওয়ার বিধান আছে কিনা, আছে? আরাফাত সাহেব, আপিল আদালতে আপিল করে চাইবেন যে আমার আপিল যতদিন শুনানি আছে তো জামিন দেখ বা না দেখ সেটা হলো আদালতের ক্ষমতা, বাট ওনার জামিন দেওয়ার ক্ষমতা আছে, বুঝতে পারছেন। বাট তখন সে ওই যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড স্থগিত রেখে তাকে জামিনে মুক্তি দিতে পারে। তারপরে দেখেন, বিচারিক আদালত কর্তৃক কোনো ব্যক্তি অনধিক, এটা আন্ডারলাইন করেন, অনধিক 1 বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে, অনধিক কত বছরের, 1 বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান থাকলে,
সকল দণ্ডাদেশের বিরুদ্ধে তো আপিলের বিধান নাও থাকতে পারে, ওই যে 412, 13, 14 মনে নাই? তো 1 বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং আপিলের বিধান থাকলে বিচারিক আদালত যদি মনে করে যে উক্ত ব্যক্তি আপিল দায়ের করতে পারে, তাহলে বিচারিক আদালত উক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারে। 426 কত বলেন? 2 ক। এটা আন্ডারলাইন করেন। তাহলে বিচারিক আদালত আপিল দায়েরের শর্তে জামিনে মুক্তি দিতে পারে 426-এর কত ধারা? 2 ক। এছাড়া দেখেন, হাইকোর্ট বিভাগ যদি সন্তুষ্ট হয় যে দণ্ডিত ব্যক্তিকে আপিল বিভাগে অনুমতি সাপেক্ষে, এটা গোল্ডেন, অনুমতি সাপেক্ষে আপিল দায়ের করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে, তখন হাইকোর্ট বিভাগ যে দণ্ড দিয়েছে আপিল চলাকালীন সময়ে উক্ত দণ্ড স্থগিত বা আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। 426(2)। এই কথাটা বোঝাইতে গেলে আমার অনেক কথা বলা লাগবে। তো যেটা বোঝানোর দরকার সেটা হলো যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের 2টা বিভাগ রয়েছে। সবার আগে হচ্ছে আপিল বিভাগ, তারপরে হচ্ছে কি হাইকোর্ট বিভাগ। এখন যখন হাইকোর্ট বিভাগ কোনো আদেশ দেয়, মানে ফৌজদারি মামলায় ধরেন হাইকোর্ট বিভাগ কোনো আদেশ দিল, সে দণ্ড যদি দেয়, তো ওই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে হয়। আমরা জানি আপিল করে সর্বদা উচ্চ আদালতে, তাহলে হাইকোর্ট বিভাগের উচ্চ উচ্চ আদালত কি? আপিল বিভাগ। তাহলে হাইকোর্ট বিভাগ কোনো দণ্ড বহাল রাখলে আপিল করতে হয় কোথায়? আপিল বিভাগ। তো এখন আপিল বিভাগে কখনো কখনো অধিকার বলে আপিল করা যায়, আর কখনো কখনো অধিকার বলে আপিল করা যায় না। অর্থাৎ হাইকোর্ট বিভাগ কি আদেশ দিয়েছে, কি দণ্ড দিয়েছে, এটার উপর নির্ভর করে যে আপনি কি আপিল বিভাগে অধিকার বলে আপিল করতে পারবেন নাকি অধিকার বলে আপিল করতে পারবেন না। তো আমাদের বাংলাদেশ সংবিধানের 103 অনুচ্ছেদে বলা হয়েছে আপিল বিভাগের এখতিয়ার, যেখানে বলা হয়েছে যে যদি মৃত্যুদণ্ড হয় অথবা যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাহলে আপিল বিভাগে আপনি অধিকার বলেই আপিল করতে পারবেন। অর্থাৎ হাইকোর্ট বিভাগ ধরেন মৃত্যুদণ্ড বহাল রাখছে, ধরেন মৃত্যুদণ্ড তো সরাসরি হাইকোর্ট দেয় না, হাইকোর্ট মৃত্যুদণ্ড দেশের দায়রা জজ, আপিল করছেন হাইকোর্টে, হাইকোর্ট আপিলে মৃত্যুদণ্ড কি বহাল রাখছে, তাহলে আপনি হাইকোর্টের চেয়ে উচ্চ আদালত এখন কি? আপিল বিভাগ। তো তার কাছে আপনি আপিল করতেছেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেহেতু মৃত্যুদণ্ড বহাল রাখছে, তখন আপনি অধিকার বলেই আপিল করতে পারবেন। বুঝতে পারছেন? কিন্তু যখন আপনি আপিল বিভাগে অধিকার বলে আপিল করতে পারেন না, তখন আপনাকে আপিল বিভাগের অনুমতি নিতে হবে। এটা এই এই অনুমতিটাকে বলা হয় লিভ টু আপিল বা অনুমতি সাপেক্ষে আপিল। অনুমতিটা কিভাবে নিতে হয় একটু বুঝাই দেই। যে ধরেন আহ, বললো যে মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড ছাড়া আর হাইকোর্ট অন্য যে কোনো দণ্ড নিলে আপনি যদি আপিল বিভাগে আপিল করতে চান, তাহলে কি নিতে হবে? অনুমতি নিতে হবে। কার অনুমতি? আপিল বিভাগের। তো ধরেন একজন ব্যক্তিরে যুগ্ম দায়রা জজ 6 বছরের কারাদণ্ড দিছে, তাহলে আপনি আপিল করবেন কোথায়? হাইকোর্ট বিভাগে না? 410 ধারা, 408 ধারায় আপিল মানে হাইকোর্ট বিভাগে করলেন, হাইকোর্ট বিভাগও ধরেন ওই 6 বছরই বহাল লাগছে, 6 বছর সাজা কি বহাল লাগছে। এখন আপনার হাইকোর্ট বিভাগ যেহেতু আপিলে একটা সিদ্ধান্ত দিয়ে দিছে, তবে এখন আমি আপিল করব কোথায়? আপিল বিভাগে। কিন্তু এই জায়গা, এই 6 বছর কারাদণ্ড তো মৃত্যুদণ্ডও না, এটা কি যাবজ্জীবন কারাদণ্ড। তো এই ক্ষেত্রে আমি আপিল বিভাগে আপিল করতে পারবো, বাট আমার কি নেওয়া লাগবে? এটারে বলে লিভ টু আপিল। এটারে বলে কি? তার মানে আপনি আপিল বিভাগে আপিল করলেই, সব আপিলটাই কিন্তু লিভ টু আপিল বলে না ভাই। সব আপিলে বলে যেটা অনুমতি সাপেক্ষে করে সেটা বলে লিভ টু আপিল, আর যেটা অধিকার বলে করে সেটা কিন্তু লিভ টু আপিল বলে না। এখন আমাদের এই 426(2)(খ)তে যে কথাটা বলেছে সেটা হলো যে ধরেন একটু আগে যে উদাহরণটা দিলাম, যে যুগ্ম দায়রা জজ তারে 6 বছরের কারাদণ্ড দিছে, তাহলে দেওয়ার সাথে সাথেই তো আপনার কারাগারে নিয়ে যাবে। আসামি যদি উপস্থিত থাকে আপনার কি নিয়ে যাবে? কারাগারে নিয়ে যাবে। তারে গিয়ে আপিলের শর্তে জামিন কিন্তু দিবে না, কারণ মেয়াদ কত? 1 বছরের বেশি। তো তারপরে ধরেন
সে আপিল করলো 408 ধারা হাইকোর্ট বিভাগে, হাইকোর্ট বিভাগে গিয়ে সে 426-এর এক ধারা আবেদন করতে পারে যে যতদিন আপিল চলমান থাকে আমারে কি দেয়া হোক, দণ্ড স্থগিত করে জামিন দেয়া হোক। আদালত তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে ধরেন তারা জামিন দিছে, কিন্তু আপিলেও তার দণ্ডটা বহাল রাখছে। কত বছর? 6 বছর বহাল রাখছে। তাইলে এখন তো তার সাথে সাথে হাইকোর্ট কি নিয়ে যাবে? কারাগারে নিয়ে যাবে। তো এখন সে লিভ টু আপিল করবে কোথায়? আপিল বিভাগে। কিন্তু সে তো অলরেডি কোথায় আছে? কারাগারে। তো লিভ টু আপিল যখন সে আপিল বিভাগে করবে, এবং আপিল বিভাগ যখন তাকে এই লিভ টু আপিলের অনুমতি দিছে, তখন এই অনুমতি যে দিছে এই কথাটা আবার সে হাইকোর্টে এসে অবগত করবে যে আমার লিভ টু আপিল করার অনুমতি দেয়া হয়েছে, তাহলে যতদিন ওই আপিল চলমান থাকে ততদিন আমার জামিন দেন। তো এই জামিনটা কে দিবে? হাইকোর্ট বিভাগ দিবে। এটাই আছে 426-এর কত? 2 খ। 426-এর 2 খ। এবার দেখেন, এবার পড়লে বোঝা যাবে। হাইকোর্ট বিভাগ যদি সন্তুষ্ট হয় যে দণ্ডিত ব্যক্তিকে আপিল বিভাগে অনুমতি সাপেক্ষে আপিল করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে, তখন হাইকোর্ট বিভাগ যে দণ্ড দিয়েছে আপিল চলাকালীন সময়ে উক্ত দণ্ড স্থগিত বা আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। 426 কত? 2 খ। বুঝতে পারছেন? 426-এর 2 খর ব্যাখ্যা: যখন কোনো ব্যক্তিকে আপিল বিভাগে লিভ টু আপিলের অনুমতি দেওয়া হয়েছে, তখন ওই ব্যক্তিকে হাইকোর্ট বিভাগ তার দণ্ড স্থগিত করে কি দিতে পারে? জামিনে মুক্তি দিতে পারে। তো এই হলো আমাদের 426 ধারায়। 426 ধারায় মোট 3টা ক্ষমতা আছে। 426-এর একে হলো আপিল আদালত দণ্ড স্থগিত করে জামিনে মুক্তি দিতে পারে। 426-এর 2 ক, এটা হলো যদি অনধিক 1 বছর কারাদণ্ড দেয় বিচারিক আদালত জামিন আপিলের শর্তে মুক্তি দিতে পারে। আর 426-এর 2 খ, এটা জামিন দিবে হাইকোর্ট বিভাগ যদি দেখে যে দণ্ডিত ব্যক্তিকে আপিল বিভাগে লিভ টু আপিল করার কি দেওয়া হয়েছে? অনুমতি দেওয়া হয়েছে। বুঝছেন? 426 ধারা। 427 ধারাটা একটু দেখেন। 427 ধারাও জামিন সংক্রান্ত বিধান আছে যে গ্রেফতারের জন্য ওয়ারেন্ট জারির ক্ষমতা। ফৌজদারি কার্যবিধি 417 ধারায় খালাস আদেশের বিরুদ্ধে বা 417 ক ধারায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ বা অন্য কোনো আপিল আদালত আসামিকে গ্রেফতারের জন্য গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারে। এটা প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মানে ধারা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন ধরনের আপিলের ক্ষেত্রে আপিল আদালত ওয়ারেন্ট জারি করতে পারে, কোন ধরনের আপিল? খালাস আদেশের বিরুদ্ধে আর অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে ওয়ারেন্ট জারি করতে পারে। এটা কেন আমি একটু ব্যাখ্যা দিই। দেখেন, খালাস আদেশের বিরুদ্ধে যখন আপিল করে তখন আসামি অলরেডি কি থাকে? বাইরে থাকে। আবার অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রেও আসামি বাইরে থাকতে পারে। তো এই কারণেই এই 2টা আপিলের ক্ষেত্রে আপিল আদালত আসামিরে ধরার জন্য কি ইস্যু করে? ওয়ারেন্ট ইস্যু করে। এবং গ্রেফতার করে যে আদালতে পাঠানো হয় উক্ত আদালত আসামিকে কারাগারে পাঠাতে পারে বা জামিনে মুক্তি দিতে, ওই আদালত কারাগারেও পাঠাতে পারে অথবা জামিনে মুক্তি দিতেও পারে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আপিল আদালত কি জামিন দিতে পারে, আপিল আদালতের জামিন সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন, তাহলে আপনাকে আলোচনা করতে হবে কত কত দ্বারা? 426 এবং 427 দ্বারা। আর ভালো যে মানে বিষয়টা সেটা হলো যে প্রিলিমিনারি পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে দণ্ডিত হওয়ার পরে জামিন অযোগ্য অপরাধের জন্য আপিল আদালতে জামিন করতে হবে কত দ্বারায়? জামিন অযোগ্য 497 না? দণ্ডিত হওয়ার পরে কিন্তু 496 97 কোনো ব্যাপার নাই। দণ্ডিত হওয়ার পরে যদি আমি আপিল আদালতে করি তাহলে 426। বুঝতে পারছেন? আর দণ্ডিত হওয়ার পরে যদি আমি রিভিশন আদালতে করি তাহলে রিভিশন একটু পরে পড়বানি 435। 435। জি। তো বুঝতে পারছেন? তাহলে মামলা যতদিন পর্যন্ত কগনিজেন্স কোর্টে থাকে বা যতদিন পর্যন্ত বিচারিক আদালতে থাকে সেই ক্ষেত্রে হলো যে আপনার 400
96, 97, 98, ঠিক আছে। আর যখন দণ্ড একবার হয়ে যাবে তখন তো আপিল ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। তখন আপনাকে জামিন চাইতে হবে। আপিল আদালতে চাইলে 426 অথবা 427, এবং রিভিশন আদালতে চাইলে কত, 435। তো এখন একটু দেখেন যে আপিল আদালত কর্তৃক অধিকতর সাক্ষ্য গ্রহণ বা সাক্ষ্য গ্রহণের আদেশ দেওয়া। আপিল আদালত কর্তৃক অধিকতর সাক্ষ্য গ্রহণ বা সাক্ষ্য গ্রহণের আদেশ দেওয়া। সাধারণত আপিল আদালত কোনো সাক্ষ্য গ্রহণের কাজ করে না। আপিল আদালত দেখবে জাস্ট কোনো মামলায় ঘটনাগত ভুল হয়েছে কিনা বা আইনগত ভুল হয়েছে কিনা, কিন্তু এর বাইরে কোনো কাজ করা আপিল আদালতের মানে দরকার নেই। কিন্তু যদি দেখে যে কোনো বিষয়ে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা দরকার ছিল কিন্তু বিচারিক আদালত করে নাই, তখন ন্যায় বিচারের সাথে আপিল আদালত অধিকতর সাক্ষ্য গ্রহণ করতে পারে, বা অধিকতর সাক্ষ্য গ্রহণ করার উনি স্বয়ং নিজে পারে, অথবা অন্য কোনো আদালতকে নির্দেশও দিতে পারে। যেমন দেখেন, 418 ধারার অধীন আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে বা বিচারিক আদালতকে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিতে পারে। তো বিচারিক নজির সুবিচারের স্বার্থে এ ধারা আবশ্যক হলে প্রয়োগ করা যায়, এবং তা বাদী পক্ষও হতে পারে, আসামি পক্ষও হতে পারে। তো এখানে একটা জিনিস প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আমরা বহুবার আমাদের ক্লাস টেস্টে এসেছে যে আপিল আদালত যদি অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করে সেটা কিসের অন্তর্গত, তদন্ত, অনুসন্ধান, বিচার, কিসের বলতো, অনুসন্ধান। অনুসন্ধান। আপিল আদালত সাক্ষ্য গ্রহণ করলেও সেটা কিন্তু বিচার না, সেটা কি, অনুসন্ধান। তো আযান দিতে নামাজের বিরতি, আমাদের একটু পরে আবার শুরু হবে, ততক্ষণ পর্যন্ত 10 মিনিটের বিরতি। পড়াই ফিরি ভাই। তো আমরা বিরতির আগে যে জামিন, আপিলে জামিনের বিধান পড়লাম, এই 426 এবং 427 খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মুস্তাফিদা আসতে পারে। মুস্তাফিদা এখন এই মুহূর্তে পড়তেছি না, ওই জামিনের ওই জায়গাটা দেখবো আর কি। এখন যে বিষয়টা দেখবো, 431 ধারা, তাও খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপিল বাতিল করুন। ধারা 431, আপিল বাতিল, অ্যাবেটমেন্ট অফ আপিল। আপনারা জানেন, যেহেতু বহুবার আমার কাছে পড়ছেন, এক অ্যাবেটমেন্ট মানে হলো প্ররোচনা, যেটার বানান হলো ABETMENT। এই অ্যাবেটমেন্ট মানে কি, প্ররোচনা। এটা আছে কোথায়, দণ্ডবিধিতে। ওই যে আপনার 107 থেকে 120 ধরেন, জি। আর এই যে যে অ্যাবেটমেন্ট, ABATEMENT, অ্যাবেটমেন্ট, এটা মানে হলো কি, বাতিল। তো আপিল বাতিল কিভাবে হয় এটা আমরা একটু দেখব। আমাদের ফৌজদারি কার্যবিধি 431 ধারায় বলা হয়েছে আপিল বাতিলকরণ সহজ সূত্র হলো যে যদি কোনো মামলা, যদি কোনো আপিলের সময় অভিযুক্ত মারা যায়। কে মারা যায় বলেন, যে আপিলই করুক না কেন আপনি দেখবেন যে মারা গেছে কে। যদি আসামি মারা যায় তাহলে আপিল কি, বাতিল। তবে আসামি মারা গেলে একটা ক্ষেত্রে আপিল বাতিল হবে না, সেটা হলো অর্থদণ্ড। মানে অর্থদণ্ডের বিরুদ্ধে স্বয়ং আপিল করে কে, আসামি। আসামি করে না, দণ্ডিত ব্যক্তি আর কি। তো ওই মুহূর্তে যদি সে মারা যায় তাহলে কি হবে, আপিল বাতিল হবে না, অর্থদণ্ডের ক্ষেত্রে বাতিল হবে না। ধরেন এরকম যদি বলি যে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করছে, খালাস আদেশের বিরুদ্ধে আপিল করছে কিন্তু আপিলকারী মারা গেছে, তাহলে কি আপিল বাতিল হবে কিনা, খালাস আদেশের বিরুদ্ধে আপিল করছে, আমি দেখবো যে মারা গেছে কে, একটু হিসাব করি। খালাস আদেশের বিরুদ্ধে আপিল করে কে, নালিশকারী অথবা পিপি নাকি। তা আপিলকারী যদি উন্না মারা যায়, আমি তো সূত্র বললাম যে মারা যেতে হবে কার, আসামির, তাহলে উন্না মারা গেলে কিন্তু আপিল বাতিল হবে না। কিন্তু যদি এরকম হয় যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে, কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি মারা গেছে, কে মারা গেছে, তাহলে কি বাতিল হবে কিনা বলেন, হবে। ধরেন এরকম আছে রায়টা যে একজন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লাখ টাকা অর্থদণ্ড দিছে। তো এই মুহূর্তে যিনি আপিল করেছেন তিনি যদি মারা যান তাহলে এই আপিলটা বাতিল হবে কিনা, সাজার যে আপিলটুকু ওইটুকু কি বাতিল, কিন্তু দণ্ডাদেশের টুক কি হবে না, বাতিল হবে না।
তো এই হলো আপনার আপিল বাতিলকরণ। এছাড়া অন্যান্য যে আপিল আছে সেই সকল আপিলের ক্ষেত্রে আপিলকারী মারা গেলে আপিল হবে। অন্যান্য আপিল কেমনে আছে আমি একটু বলে দিই। ধরেন অন্যান্য আপিল আছে ওই যে উম 418 ধারায়, 418 ধারায় মুচলেকার আদেশ দিলে তো তার প্রতিকার হচ্ছে আপিল। 400 কত ধারায় মনে আছে? 406 ধারায়, 406 ধারায়। তাহলে ওই জায়গায়ও যে আপিল করছে সে যদি মারা যায় তাহলে কি আপিল বাতিল। আপিল আছে আপনার ওই যে প্রথমে তো হুলিয়া, হুলিয়ার পরে কি ক্রোক, ক্রোক পুনরুদ্ধারের আবেদন যদি 89 ধারায় নামঞ্জুর হয়, 89 ধারায় কি নামঞ্জুর হয় তাহলে এটা আপিল। তো এই আপিলটা করতেছে 405 ধারায়, 405 ধারায়। এই ক্ষেত্রেও যে আপিলকারী এটাও তো আসামিই করে, তাহলে আসামি মারা গেলে আপিল কি বাতিল। বুঝতে পারছেন? তো যাই হোক ভাই, আমাদের সহজ সূত্র কি বুঝাইলাম, যে আপিলের ক্ষেত্রে কে মারা গেলে আপিল বাতিল? অভিযুক্ত ব্যক্তি বা আসামি। আর অভিযুক্ত মারা গেলেও কোন সময় আপিল বাতিল হবে না বলেন? অর্থদণ্ডের ক্ষেত্রে বাতিল হবে না। ধন্যবাদ। দেখেন, তো এই বর্তমানে যে পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে আপনার হচ্ছে যে কোনো বিষয় জানবেন সেটা খুঁটিনাটি সহ সব জানতে হবে। কারণ আপিল যদি আপনি জানেন, আপিলের খুঁটিনাটি যা আছে সব জানতে হবে। কারণ এখান থেকে ওই ছোট ছোট বিষয় নিয়ে আপনার, ধরেন আপনি এখানে জেনে গেলেন এই জিনিসটা, পরীক্ষার আগে রিভিশন দেওয়ার আপনি সুযোগ পান নাই, কিন্তু আপনার মাথায় এতটুকু আছে যে অভিযুক্ত মারা গেলেই আপিল বাতিল। কিন্তু কে মারা গেলে আপিল বাতিল হয় না, মানে অভিযুক্ত মারা গেলেও আপিল বাতিল হয় না কোন ক্ষেত্রে? অর্থদণ্ডের ক্ষেত্রে। অর্থের মামলা নাই কিন্তু, অর্থ কি দণ্ড। অর্থের মামলা আর অর্থদণ্ড কিন্তু এক জিনিস না। হ্যাঁ, এনআইএক্টের মামলা ওই যে ওটা তো আপনার দণ্ডাদেশ হিসেবেই দিচ্ছে। না না, অর্থের মামলাই করতেছেন কিন্তু রায়ে যে বলতেছে যে 1 বছরের কারাদণ্ড, এত টাকা জরিমানা, সাজা, ওটা তো আপনার অর্থদণ্ডই। অর্থ কি দণ্ডই, জি। ফৌজদারি কার্যবিধির 431 ধারায় আপিল বাতিলের বিধান আলোচনা করা হয়েছে। 431 ধারা অনুযায়ী 417 বা 417 ক ধারার অধীন প্রত্যেকটি আপিল অভিযুক্ত ব্যক্তির মৃত্যুতে চূড়ান্তভাবে বাতিল হবে, এবং এই অধ্যায়ের অধীন অন্যান্য প্রত্যেকটি আপিল, অর্থ এটা আন্ডারলাইন করেন, অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল ব্যতীত আপিলকারীর মৃত্যুতে চূড়ান্তভাবে বাতিল হবে। ফৌজদারি আপিল, ফৌজদারি মামলা বা আপিল বাতিল হবে যদি অভিযুক্ত মারা যায়। মূল মামলার ক্ষেত্রেও যদি আপনার যে আসামি, আসামি অভিযুক্ত মারা গেলে মূল মামলাও কি হবে বাতিল হবে, ব্যবহৃত হবে। সুতরাং কে মারা গেলে আপিল বাতিল হবে তা নির্ধারণ করতে দেখতে হবে আপিল চলাকালীন সময়ে অভিযুক্ত ব্যক্তি মারা গেছে কিনা। তবে একটা মজার জিনিস হলো যে আমাদের আহ নালিশি মামলা বা জিয়ার মামলার ক্ষেত্রে যে সংবাদদাতা বা নালিশকারী তারাও যদি মারা যায় কি হবে, মামলা কিন্তু অ্যাবেট হবে না। জি, কোথাও বলা নাই। আচ্ছা, আচ্ছা, কিছু কিছু বিষয় আছে। তাহলে এই ছিল আমাদের আপিলের বিধান, 404 থেকে 431 পর্যন্ত আমরা সব ধারা পড়ি নাই। তো এখানে কিছু কিছু আপিল আছে, ওই আপিলগুলো আমরা পড়ি নাই, বাট আপনি একটু জেনে রাখেন। একটা আপিল হলো ওই যে আমি বললাম যে হুলিয়া দিল, ক্রোক আদেশ দিল, ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করে ফৌজদারি কার্যবিধির 89 ধারায়, 89 ধারার আবেদনও যদি নামঞ্জুর হয় তাহলে আপিল করবে 405 ধারায়, 405 ধারায়। এলো একটা আপিল, এটা আমরা এই জায়গায় পড়ি নাই, বাট জেনে রাখেন। আর একটা হলো ওই যে যে 418, 118 ধারায় মুচলেকার আদেশ দিলে এটাও আপিলযোগ্য আদেশ, এটা আছে কত ধারায়? 406 ধারায়, 406 ধারায়। আর একটা আপিল আছে 406 ক, 406 ক, যখন আপনি ওই জামানত বা জামিনদার প্রত্যাখ্যান করছেন, জামানত বা কি জামিনদার প্রত্যাখ্যান করছেন 122 ধারায়, 122 ধারায়। তাহলে যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রত্যাখ্যান করে, একমাত্র আমাদের এই আহ, ফৌজদারি কার্যবিধিতে একমাত্র একটা ক্ষেত্রেই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আপিল এখতিয়ার আছে, সেটা হলো 406 ক। 406 ক, যেরকম যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রত্যাখ্যান করে তাহলে আপিল করবে চিফ মেট্রোপলিটনের কাছে 406 ক ধারায়। আপনি না জানলে সমস্যা নাই, এমনি এমনি বলতেছি আর কি। আর যদি জেলা পর্যায়ের কথা বলি, জেলা পর্যায়ে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট,
তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যেই প্রত্যাখ্যান করুক না কেন, আপিল করতে হবে ওই আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে অথবা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। কার কাছে বলেন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে অথবা কে, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। প্রিলিমিনারি সময় ভালোভাবে পড়ছিলাম এটা, তো না জানলে সমস্যা নাই, এমনি বললাম আর কি। আর যদি চিফ স্যার প্রত্যাখ্যান করে তাহলে কোথায় করবে? দায়রা জজের কাছে, এই আর কি। তো নর্মালি দণ্ডাদেশের ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় হইলে আপিল করি এলো চিফ স্যারের কাছে, আর প্রথম হইলে আপিল করি কার কাছে? দায়রা জজ। কিন্তু এটা একটা ব্যতিক্রম 406 ক। প্রথম হোক দ্বিতীয় হোক তৃতীয় হোক, এরা প্রত্যাখ্যান করলে আপিল কার কাছে? চিফ স্যারের কাছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। এই হলো কথা। এবং শুধু তা না, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয়, এরা যদি 122 ধারায় কোনো জামিনদার প্রত্যাখ্যান করে, তাহলে আপনি চিফ স্যারের কাছেও আপিল করতে পারেন অথবা কার কাছে? জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও আপিল করতে পারেন। অদ্ভুত লাগলেও ফৌজদারি কার্যবিধিতে এই বিধানটা আছে। এই হলো কাহিনী। তো এটা ছাড়া আর একটা আপিল আছে, সেটা হলো ফৌজদারি কার্যবিধির 476 খ। 476 খ, এটা আর এক ভেজাল। এর আগেও বহুবার বলছি, কিন্তু বুঝাইতে গেলে অনেক কিছু বলা লাগে। সংক্ষেপে যদি বলি, যে ধরেন কিছু কিছু মামলা আছে, যে সরকারি কর্মকর্তার রিলেটেড মামলা, বা মিথ্যা সাক্ষ্য দান, বা জাল দলিল দেখানো, এইগুলা যদি কোনো আদালতের কার্যক্রমে ঘটে, কোথায় ঘটছে? আদালতের কার্যক্রমে, তাহলে আমাদের ফৌজদারি কার্যবিধির 195 ধারায় বলছে এই সম্পর্কে ওই কর্মকর্তাকেই বা ওই আদালতকেই বাদী হয়ে সিআর মামলা দায়ের করতে হবে। ধরেন আমি যদি উদাহরণস্বরূপ এইভাবে বলি, ধরেন আমাদের আহ তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে একজন মিথ্যা সাক্ষ্য দিতে এসে ধরা পড়েছে। তাহলে ওই মামলায় যাই হোক না কেন, এই যে যে মিথ্যা সাক্ষ্য দিল, এটা স্বয়ং একটা কি অপরাধ? নতুন অপরাধ। তাহলে এই তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের যে আদালতে যে মিথ্যা সাক্ষ্য দিতে এসেছে, নতুন একটা অপরাধ হলো, এই ক্ষেত্রে ওই তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকেই বাদী হয়ে মামলাটা দায়ের করতে। না হলে ওই মামলা কিন্তু অন্য কেউ করলে সেটা অবৈধ হবে, আদালত আমলে নিবে না। এই কথাটাই বলছে 195 ধারায়। বুঝতে পারছেন? এখন ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা সাক্ষ্য দিছে, এখন উনি যদি না মামলা করে, মানে নিজের গরজ নাই, উনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না, তো যে সংক্ষুব্ধ পক্ষ, সে ওই তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালতে 476 ধারায় দরখাস্ত দিবে। কত ধারায়? যে আপনার আদালতে একটা এই ঘটনা ঘটছে, আপনি মামলা না করলে কিন্তু আমলে নেওয়ার বিধান নাই, সো আপনি মামলা করেন। এটা ওনারে মনে করাই দিচ্ছে দরখাস্তের মাধ্যমে। কত ধারায়? 476 ধারায়। বুঝতে পারছেন? এখন উনি মামলাও করে না, আবার 476-এর দরখাস্ত মঞ্জুরও করে না, মানে ওই দরখাস্ত উনি না মঞ্জুরও করে না, এবার কি মামলাও করে না। যদি এরকম হতো যে উনি ওই দরখাস্ত না মঞ্জুর করে দিছে, ওই দরখাস্ত কি করে দিছে, না মঞ্জুর করে দিছে, বললো যে না আমি মামলা করব না, তাহলে ওই না মঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে আপিল করতেন 476 খ ধারায়। কত ধারায় বলেন? 476 খ ধারায়। ধরেন উনি নামঞ্জুর করে দিছে, উনি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওই 476 দরখাস্ত নামঞ্জুর করে দিছে, মানে উনি মামলা করবে না। তাহলে উনি যে নামঞ্জুর করলো, এই নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে আমি আপিল করব চিফ স্যারের কাছে। 476 খ ধারায়। কত ধারায় বলেন? চিফ স্যারের কাছে। কিন্তু যদি এরকম হয় যে ওনার কাছে আমি 476 ধারায় আমি দরখাস্ত দিলাম, উনি ওই দরখাস্ত নামঞ্জুরও করে নাই, আবার মামলাও করতেছে না, তখন আমি ওনার যে বস, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের বসকে, চিফ স্যারের কাছে যেয়ে দরখাস্ত দিব 476 ক ধারায়। কত ধারায়? 476 ক ধারায়। এবং চিফ স্যারের কাছে আবেদনে লিখবো যে অমুক তারিখে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়েছে, আমি ওই আদালতে 476 ধারায় দরখাস্ত দিয়েছিলাম, তো ওই আদালত মামলাও করে নাই, আবার দরখাস্ত নামঞ্জুরও করে নাই, সো আপনার আইন অনুযায়ী আপনার এখতিয়ার আছে মামলা করার, আপনি মামলা করেন। বুঝতে পারছেন? চিফ স্যার যদি দরখাস্ত কি করে দেয়, নামঞ্জুর করে দেয়, তাহলে চিফ স্যারের এই নামঞ্জুরকৃত আদেশের 476 ক দরখাস্ত নামঞ্জুর করলেও আমি আপিলটা করব কার কাছে? দায়রা জজের কাছে 476 খ ধারায়। অর্থাৎ 476 ধারার দরখাস্ত নামঞ্জুর হলে, অথবা 476 ক ধারার দরখাস্ত নামঞ্জুর হলে আপিল করতে হয় কত ধারায়? 476 খ ধারায়। এই হলো কাহিনী। খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম। তো বিভিন্ন আমাদের ফৌজদারি কার্যবিধিতে যে আপিল আছে,
পাঁচ থেকে শুরু করে 406, 406 ক, 407, 8, 9, 10 মোটামুটি সবই আলোচনা করলাম। মাঝখানে কিছু কিছু ধারা বাদ থেকে গেছে, ওগুলা সমস্যা নাই, আমরা যা পড়ছি এটাই মোর দেন এনাফ। এখান থেকে যদি আসে ইনশাল্লাহ পেরে যাবেন। আর ওই ধারাগুলো আমাদের মরিয়ম বৌদ্ধের জন্য থাক, উনি এগুলো পড়ে যাক, আমাদের সব দরকার নাই। সব জানার কি দরকার আছে? জানা দরকার না আমার, জানার আমার করার দরকার কি? পাস। জি। আর আমরা তো একেবারে কমও জানি নাই, আপনার তো নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আপনি সব জানলেন কিন্তু পরীক্ষায় কিছু লিখতে পারলেন না, লাভ কি? লাভ আছে কোনো? দেখবেন কি, মানে আমাদের বাস্তব জীবনে মাঝে মাঝে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হবেন যে আপনার সামনে অনেক খাবার এবং সব লোভনীয় খাবার, কিন্তু খেয়ে তৃপ্তি পাচ্ছেন না। কিন্তু মাঝে মধ্যে খিদা পেটে আলু ভর্তা ডাল দিয়ে খাইলেও মানে এর চেয়ে তৃপ্তিদায়ক কিছু হয় না। বিষয়টা অনেকটা এরকম আর কি। আমরা চলে আসি 20 নম্বর প্রশ্নে ভাই। এই রিভিশন প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফৌজদারি রিভিশন কাকে বলে? আপিলের খালাতো ভাই হলো রিভিশন। ফৌজদারি রিভিশন বলতে কি বুঝেন? তো রিভিশন সম্পর্কে গতদিন আমরা অল্প ধারণা এমনিই লাভ করছিলাম। রিভিশন আসলে কাকে বলে? রিভিশন হলো যে কোনো আইনগত যে ক্ষেত্রে আপিলের বিধান নাই সেই ক্ষেত্রেই করতে হবে কি? রিভিশন। একটু বুঝাই দিই। যে ক্ষেত্রে আপিলের বিধান নাই সেই ক্ষেত্রেই করতে হবে রিভিশন, এবং আমাদের ফৌজদারি কার্যবিধিতে রিভিউ এর কোনো বিধান নাই। একটা সময় পর্যন্ত রেফারেন্স ছিল, এখন রেফারেন্সও নাই। তাহলে রিভিশনে করা যায় যদি নিম্ন আদালতের কোনো সিদ্ধান্তে আইনগত ভুল ত্রুটি থাকে, তাহলে উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের আইনগত ভুল ত্রুটি সংশোধন করাকেই কি বলে? রিভিশন। এবং আম, এই রিভিশন আদালত ইচ্ছা করলে সুমুটো মানে স্বপ্রণোদিত হয়েও এই রিভিশনাল পাওয়ার সে প্রয়োগ করতে পারে, কিন্তু আপিল কিন্তু স্বপ্রণোদিত হয়ে আদালত প্রয়োগ করতে পারবে না। আপিলকে কায়েমি অধিকার হিসেবে দাবি করা যায়, কিন্তু রিভিশনকে কায়েমি অধিকার হিসেবে দাবি করা যায় না। আপিল আদালত সবকিছু পারে, কিন্তু রিভিশন আদালত খালাসের আদেশকে দণ্ডাদেশে পরিণত করতে পারে না। তো এগুলাই হলো মোটামুটি। এবং আমরা একটু পড়া প্রশ্নটা আগে একটু দেখি, দেখেন যে রিভিশন বলতে কি বুঝেন। উক্ত আইন অনুযায়ী রিভিশন সংক্রান্ত বিধান আলোচনা করুন। দায়রা জজ বা হাইকোর্ট ডিভিশনের রিভিশন সংক্রান্ত ক্ষমতা বর্ণনা করুন। একটি রিভিশন আদালত কি খালাসের আদেশকে সাজার আদেশে রূপান্তর করতে পারে? একটি রিভিশন আদালত যখন সাজার আদেশ বহাল রাখে তখন উক্ত আদেশের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত আপিলকারীর কি ধরনের প্রতিকার? তো আমরা চলে আসি রিভিশনে। এবং আমাদের এই ফৌজদারি কার্যবিধিতে যেরকম আপিলের কোনো সংজ্ঞা দেয় নাই, রিভিশনের কোনো সংজ্ঞা দেয় নাই। রিভিশন দেখেন। ও আপনারা আর একটা কথা, আর একটা বিষয় হলো যে আপনারা অনেক সময় প্রশ্ন লেখার উত্তর শুরু করছেন কিন্তু প্রশ্নে যা চাইছে এরকম কোনো কথা লেখেন না, আপনি আপনার মতো করে শুরু করছেন। আপনি ধরেন রিভিশনই আসলো, কিন্তু আপনি দেখবেন প্রশ্নে যদি 5টা পার্ট থাকে, 5টা পার্টে কি কি চাইছে সেই অনুযায়ী আমার উত্তরটা কিন্তু লিখতে হবে। তো রিভিশন উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের আইনগত ভুল ত্রুটি সংশোধনের প্রক্রিয়াকে ফৌজদারি রিভিশন বলে। আপিলের ন্যায় ফৌজদারি রিভিশন আন্ডারলাইন করবেন কায়েমি অধিকার নয়, এ অর্থাৎ রিভিশন দায়ের করাকে অধিকার হিসেবে দাবি করা যায় না। রিভিশন সম্পর্কে ফৌজদারি কার্যবিধি 1898 এর আন্ডারলাইন করেন 435 ধারা থেকে 442 ক ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। কত থেকে কত? 435 থেকে 442 ক। ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী দুটি আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে। 1 নম্বর দেখেন, হাইকোর্ট বিভাগ কত? 439 ধারা, এবং দায়রা জজ আদালত 439 ক ধারা। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি আহ, হাইকোর্টে যাই আর আমি দায়রা জজের কাছে যাই, রিভিশনের ক্ষেত্রে দুই জায়গায় আমার লাগবে 435 ধারা। 435 ধারা, 435-এ অ্যাকচুয়ালি আসলে নথি তলব। 435-এ রিভিশন আদালতের 3টা ক্ষমতা আছে, যদি আমরা একটু পরেই পড়তেছি: নথি তলব, জামিন এবং দণ্ড স্থগিত। তো রিভিশন অ্যাকচুয়ালি হাইকোর্টে গেলে 439-এর সাথে কত? 435। আর দায়রা জজের কাছে গেলে কত? 439-এর ক্ষেত্রে 435। এই রিভিশনের প্রশ্নটা
আমি আপনাদের আগে একবার বলছিলাম এটার সাথে আমার মানে স্মৃতি জড়ায় আছে। স্মৃতি জড়ায় আছে এই কারণে, ধরেন আমাদের, আমি যখন মাস্টার্সে পড়ি তখন হলো আমাদের বার কাউন্সিল পরীক্ষা দিতে আমি পারলাম। আমার দেওয়ার কথা ছিল না, কারণ ওই বার কাউন্সিল পরীক্ষা 2-3 মাস পিছাইলো, এই কারণে আমি দিতে পারছি, নাইলে পারতাম না। তো কারণ আমার মেয়াদ হতো না। সেপ্টেম্বর মাসের 6 তারিখ 2013 সালে হলো পরীক্ষা হলো। হওয়ার পরে প্রিলিতে পাস করলাম, করার পর এখন রিটেনের ডেট আর দেয় না। তাহলে আমরা তো ওই মাস্টার শেষ করে এমনি ঘুরে বেড়াচ্ছি, ডেট দেয় না, বা ভাবছি যে ডেট দিলে তো হয়তো বা ওই 1 মাস 2 মাস তো সময় তো দিবেই। তো এইভাবে 2014 সালের মার্চ মাসের 9 তারিখে পরীক্ষার ডেট দিয়ে দিছে। আর আমরা জানতে পারছি হায়েস্ট গেলে 1 সপ্তাহ আগে, মানে নোটিশ দিয়েছে 1 সপ্তাহ আগে যে এত তারিখে লিখিত পরীক্ষা। তাহলে তো একেবারেই মরার মতো অবস্থা। তো তারপরে আমার মনে আছে যে আমার ওই রিভিশনের প্রশ্ন আমি দেখার সুযোগ পাই নাই। পরীক্ষার হলে গিয়ে বসলাম, দেখি যে আমার সামনের এক বন্ধু ওই রিভিশন দেখতেছে আর কি। তো ওরা একটু মনে কেন যেন একটু বললো যে একটু দেখি, বন্ধুরা বললো দাও তো একটু দেখে রাখি। পরীক্ষা কিন্তু আর 5-10 মিনিট পরেই। তো আমি রিভিশন একটু চোখ বুলাইলাম, পরীক্ষার প্রশ্ন দেশে দেখি যে এসে গেছে রিভিশন। তাহলে ওই চোখটুক না বুলাইলে আমার জন্য আরো সমস্যা হয়ে যেত। যদিও বাংলায় দেখছি, আমি উত্তর তো ইংলিশে করছি। তো এই কারণে কখনো কখনো পরীক্ষার আগে যদি আপনি এক ঝলকও দেখেন এবং ওই জিনিসটা যদি পরীক্ষার হলে এসে যায়, দেখবেন যে অনেক কাজ দেয় ওই জিনিসটা। তো এই সেই রিভিশনের প্রশ্ন। জি। তো না না, আমি জীবনেও পরীক্ষার হলে কোনোদিন বই খাতা কিছু নেই না। অনেকে দেখবেন যে পরীক্ষার হলে যাইয়া ওই বিজিএস পরীক্ষার সময় দেখছি, বার কাউন্সিল পরীক্ষার সময় দেখছি, আগে যাই ওই রাস্তার পাশে বসে বই নিয়ে পড়তে এসে যে জিনিস আপনি সারা বছর পড়েন নাই, সেই জিনিস এইটুক দেখে কোনো লাভ নাই। তো নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা, দণ্ড স্থগিত এবং জামিন ধারা কত? 435। ফৌজদারি কার্যবিধি 435 ধারা অনুযায়ী অধস্তন আদালত থেকে নথি তলব করার ক্ষমতা দুই ধরনের আদালতের রয়েছে: হাইকোর্ট বিভাগ, আর এক হচ্ছে কি, দায়রা জজ আদালত। আমার কাছে একজন স্টুডেন্ট পড়ে প্রিলিমিনারিতে, আমি নাম বলবো না। সে এক সিনিয়রের সাথে প্র্যাকটিস করে মোটামুটি 7-8 মাস বা বছর খানিক হয়ে গেছে। সে অনেকগুলো জিনিস সে জানে না, কিন্তু লজ্জায় কারো কাছে জিজ্ঞাসা করতে পারে না। তার মধ্যে একটা হলো স্যার পুট আপ কি। মানে ওই শেষটায় ফৌজদারিও করে ক্রিমিনালও করে, ও মেইনলি ওই ক্রিমিনালের সাথে ক্রিমিনাল প্র্যাকটিসের সাথে আছে, কিন্তু পুট আপ কি সে জানে না। তারপরে সে জিজ্ঞাসা করতেছে যে একটা মামলা কগনিজেন্স কোর্টেও থাকে, কয়দিন পর ওই মামলা আর এক জজের কাছে চলে যাচ্ছে, কেন যাচ্ছে? এই প্রশ্নগুলো যে করতেছে সে হচ্ছে মানে আপনার এলএলবি অনার্স এলএলএম পাবলিক বিশ্ববিদ্যালয়তে, কিন্তু সেই জিনিসটা তার জানে নাই, দীর্ঘদিন ধরে কোর্টে এসে যাচ্ছে। তো বলতেছে যে আপনি স্যার আপনার কাছে কি প্রশ্ন করবো, লজ্জা পাবেন না যেন, যে এই জিনিসেরও প্রশ্ন আমি করলাম। আমি বললাম যে আপনার কোনো সমস্যা নাই, আপনি আমার যে কোনো প্রশ্ন করেন উত্তর দিব। আপনারা কি বুঝেন পুট আপ কি? যারা কোর্টে রেগুলার যান তারা বুঝে। আসমা খানম বুঝেন পুট আপ কি? ওই যে নদীর তলাতে যাবেন যে কোনো সাইডে গেলে যাক। আচ্ছা, নথি তলব যাক, পরে বোঝাবানি, সমস্যা নাই। দেখেন, তো নথি তলব হলো নিম্নলিখিত দুইটি কারণে নথি তলব করা যায়। আগে আমরা এখানে আসি। দেখেন, কোন আদালতের সিদ্ধান্ত, দণ্ডাদেশ বা আদেশের আন্ডারলাইন করে সত্যতা, নির্ভুলতা, আইনত বৈধতা যাচাই করার জন্য, বা কোন আদালতের কার্যক্রমের নিয়মানুগত্য সম্পর্কে সন্তুষ্ট হওয়ার জন্য। নিয়মানুগত্য বুঝেন? মানে সে কি নিয়ম অনুযায়ী কাজটা করছে কিনা। ধরেন নিয়মানুগত্য বলতে বোঝায় এরকম যে যদি কোনো দায়রা আদালত কোনো মামলার কার্যক্রম 249 ধারায় স্থগিত করে, এটা কি নিয়ম অনুসারে করছে কিনা বলেন। আর হচ্ছে দায়রা আদালত কি ফৌজদারি কার্যবিধি 249 ধারায় কোনো মামলার কার্যক্রম স্টপ করতে পারে কিনা বলেন। কে পারে? ম্যাজিস্ট্রেট আদালত পারে। তো দায়রা আদালত যদি 249 ধারা আদেশ দিয়েই ফেলে, তাহলে সে আইনগত কি করছে? ভুল করছে। বুঝতে পারছেন? তো এইগুলা পরীক্ষা করে কে? রিভিশন আদালত, যে সে কি কোনো সত্যতা, নির্ভুলতা বা আইনগত বৈধতা যাচাইয়ের জন্য করে, অথবা নিয়মানুগত্য সম্পর্কে সন্তুষ্ট হওয়ার জন্য করে। ফৌজদারি কার্যবিধি 435 ধারার অধীন হাইকোর্ট বিভাগ বা যে কোনো দায়রা জজ তার অধীনস্থ যে কোনো নিম্ন আদালতের নথি তলব করে আইনগত ভুল বা অনিয়ম ন্যায় বিচারের উদ্দেশ্যে সংশোধন করতে পারে। কি কি বলেন?
আইনগত ভুল আর একটা কি, অনিয়ম। এবং সেই সাথে দণ্ড কার্যকর গোলদেন স্থগিত রেখে কোনো অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে পারে। তো এটা প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে রিভিশন আদালত কাউকে জামিন দিতে পারে কত ধারায়, 435 ধারায়। রিভিশন আদালত কারো দণ্ড স্থগিত করতে পারে কত ধারায়, রিভিশন আদালত কোনো নথি তলব করতে পারে কত ধারায়, 435 ধারায়। ব্যাখ্যাটা দেখেন, এই ধারার অধীন অধীনস্থ আদালত বলতে বোঝানো হয়েছে সকল দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট, নির্বাহী অথবা বিচারিক হাইকোর্ট বিভাগের অধীন। যত সহজ কথা বলতে গেলে, যে যত দায়রা আদালত আছে ম্যাজিস্ট্রেট আছে সবাই কার অধীন, হাইকোর্ট বিভাগের অধীন। এবং সকল ম্যাজিস্ট্রেট, নির্বাহী বা বিচারিক এরা হলো দায়রা জজের অধীন। ওই যে হাইকোর্ট বিভাগের অধীন আছে না, অধীনের পরটা এবং দেন, একটা এবং হবে। এবং সকল ম্যাজিস্ট্রেট, তিনি বিচারিক হোক বা নির্বাহী হোক, তিনি কার অধীন, দায়রা জজের অধীন, দায়রা জজের। বুঝছেন? হুম। এখন আমরা দেখব যে হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা। ফৌজদারি কার্যবিধির 439 ধারায় হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা বলা হয়েছে 439 ধারাকে 435 ধারার বিধানের সাথে একত্র করতে হবে। আচ্ছা, হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতার বৈশিষ্ট্য সমূহ ধারা 439, এটা একটু দেখি আমরা। দেখেন, আচ্ছা তার আগে একটু কথা বলি নেই, এই জায়গায় যেটা বলা হয় নাই সেটা হলো যে রিভিশনে আপনি কোনটায় কার কাছে যাবেন, কখন হাইকোর্টে যাবেন আর কখন দায়রা জজের কাছে যাবেন। এটা ওই খালাসের মতো। ম্যাজিস্ট্রেট আদালত কোনো সিদ্ধান্ত দিলে রিভিশন দায়রা জজের কাছে, আর দায়রা আদালত কোনো সিদ্ধান্ত দিলে রিভিশন কার কাছে, হাইকোর্টে। বুঝেন নাই? ধরেন ম্যাজিস্ট্রেট আদালত 249 ধারা যদি মামলার কার্যক্রম স্থগিত করে, তাহলে রিভিশন কার কাছে, দায়রা জজের কাছে। বুঝছেন? আচ্ছা দেখেন, রিভিশন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ একটি আপিল আদালতের যাবতীয় ক্ষমতা প্রয়োগ করতে পারবে। একটা আপিল আদালতের যত যা যা ক্ষমতা আছে, রিভিশন আদালতেরও কি সেই ক্ষমতা আছে। অর্থাৎ ইহা অধস্তন আদালতের আদেশের পরিবর্তন করতে পারে, নতুন তদন্ত অনুসন্ধানের আদেশ দিতে পারে, আসামিকে নতুন ভাবে বিচারের আদেশ আদেশ দিতে পারে, বা অধস্তন আদালত কর্তৃক শাস্তির পরিমাণ বাড়াতে পারে। এটা হলো 439-এর এক। আপনার যদি ভাই 439-এর 1-2 মনে না থাকে সমস্যা নাই, আপনি সবার আগে বলে দিবেন যে হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধি 439 ধারায়, নিম্নে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। আপনি স্টার দিয়ে দিয়ে লিখে যাবেন। আর যদি আপনি সাবসেকশন যদি দিতেই চান, তাহলে ওই লেখাটা অ্যাকুরেট হতে হবে। মানে 439-এর 1-এ কি আছে, 2-এ কি আছে, এটা নির্ভুল ভাবে আপনার লিখতে হবে। তো আপনি, আমি যদি 439 দিয়ে এইভাবে লিখে যাই ভুল হবে না, হয়তো বা আপনি 1 মার্ক কম বেশি পাইলেন, এটা তো কোনো বিষয় না। বুঝতে পারছেন? তারপরে দেখেন, যে ক্ষেত্রে দণ্ডের পরিমাণ বাড়াবে বা আসামির বিরুদ্ধে কোনো আদেশ দিবে, সেই ক্ষেত্রে আসামি বা তার আইনজীবীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। 439-এর 2 ধারা। এটা দেখেন, সাধারণত রিভিশন আদালত কাউরে শুনতে বাধ্য না, কাউরে শুনতে বাধ্য না। তবে শুনতে বাধ্য কখন জানেন, যদি দণ্ডের পরিমাণ বাড়ায়, দণ্ডের পরিমাণ বাড়ায় বা যে আদেশটা যাচ্ছে কার বিরুদ্ধে, আসামির বিরুদ্ধে, সেই ক্ষেত্রে আসামি বা তার আইনজীবীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে। কে দিবে? হাইকোর্ট বিভাগ। 3 নাম্বার দেখেন, যে ক্ষেত্রে দণ্ডের পরিমাণ বৃদ্ধি করবে, সেই ক্ষেত্রে উক্ত দণ্ডটি যদি কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে থাকে, তাহলে উক্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডদানের ক্ষমতার অতিরিক্ত দণ্ড দিতে পারবে। ধরেন এরকম, বিষয়টা এরকম দিল যে রিভিশনটা হাইকোর্টেই হয়েছে। বিধানটা যদি এরকম বলি যে একজন আহ, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একজন আসামিরে 2 বছর কারাদণ্ড দিছে, তাহলে এই জায়গায় আসামি আপিল করবে কার কাছে বলেন তো, কার কাছে? দায়রা জজের কাছে। কত ধারায়? 408-এ। কয় বছর কথা বলছি, 2 বছর না? 408-এ দায়রা জজ আপিলে 2 বছর বহাল রাখছে, দায়রা জজ আপিলে কি রাখছে, বহাল রাখছে। তাহলে এক্ষেত্রে উনি কি, আসামি যে তার প্রতিকার কি বল, দ্বিতীয় আপিল করতে পারবে? পারবে না। আসামির প্রতিকার কি? রিভিশন। কার কাছে? হাইকোর্টের কাছে। এখন হাইকোর্টও যদি রিভিশন ধরেন রিভিশনে সে দণ্ড বাড়াইতে চায়, বাড়াইতে পারে, কিন্তু
তো বাড়াইলে ওই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ দণ্ড দিতে পারতো কত? 5 বছর। তাহলে উনি রিভিশন আদালত হিসেবে উনিও দিতে পারবে কত? 5 বছর। এর বেশি কিন্তু উনি দিতে পারবে না। যদিও যদি এরকম হয় যে ওই ধারায় সর্বোচ্চ দণ্ড দেওয়ার ক্ষমতা ধরেন আছে বেশি, ধরেন ওই ধারায় দণ্ড আছে 7 বছর, কিন্তু উনি দিতে পারবে কত? 5 বছর রিভিশন আদালত হিসেবে। তারপরে দেখেন রিভিশন আদেশ প্রয়োগে হাইকোর্ট বিভাগ, এইটা ইন্টারেস্টিং, এটা গুরুত্বপূর্ণ। দেখেন রিভিশন আদেশ প্রয়োগে হাইকোর্ট বিভাগ খালাস আদেশকে দণ্ডাদেশে রূপান্তর করতে পারবে না। এটা আন্ডারলাইন করেন। বলতেছে যে রিভিশন আদেশ প্রয়োগে হাইকোর্ট বিভাগ খালাস আদেশকে দণ্ডাদেশে রূপান্তর করতে পারে না। আগে খালাস আদেশের বিরুদ্ধে রিভিশন কেমনে করে আমরা সেই একটা উদাহরণ একটু জানি। ধরেন এরকম যে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে আহ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আগের উদাহরণই ধরি, একজন আসামির 2 বছরের কারাদণ্ড দিছে নালিশি মামলায়। কি মামলায় বলেন? নালিশি মামলায়। ওকে, আসামি এই 2 বছর কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবে কোথায়? দায়রা জজের কাছে। দায়রা জজ ধরেন আসামিরে খালাস দিছে। দায়রা জজ কি দিছে? আসামিরে খালাস দিছে। তাহলে এই জায়গা রিভিশন করবে কে? নালিশকারী। নালিশকারী এই জায়গায় আপিল করতে পারবে না। কেন? নালিশকারী খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে কখন? যদি সেটা মূল আদালত কর্তৃক প্রদত্ত খালাস হয়, কিন্তু এই খালাসটা দিছে কে? আপিল আদালত। তাহলে এই জায়গায় নালিশকারী আপিল করবে, রিভিশন করবে কোথায়? হাইকোর্টের কাছে। এখন উনি রিভিশন করলে আইনে বলা আছে যে খালাস আদেশে কিসে রূপান্তর করতে পারবে না? দণ্ডাদেশে রূপান্তর করতে পারবে না। তাইলে নালিশকারী রিভিশন করে কোনো লাভ আছে? আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি যদি খালাস আদেশের বিরুদ্ধে রিভিশন করলাম, রিভিশন আদালত তো বলা আছে যে খালাসের আদেশে কি করতে পারবে না? দণ্ড দিতে। আপিল আদালত পারবে কিন্তু রিভিশন আদালত কিন্তু পারবে না। তাইলে নালিশকারী এই জায়গায় রিভিশন করে লাভ কি? লাভ আছে না? লাভ আছে হলো যে বিচারিক নজিরে আছে যে যদি দেখে ঘোর অনিয়ম হয়েছে, ঘোর অনিয়ম মানে হলো যে তারে খালাস দেওয়ার মতো কোনো গ্রাউন্ডই নাই, সেই ক্ষেত্রে রিভিশন আদালত তারে দণ্ড দিতে পারে। এটা উচ্চ আদালতের নজিরে আছে, একটু পরেই আসতেছি। তবে সব ক্ষেত্রে পারবে না, শুধুমাত্র কি ব্যতিক্রম প্রেক্ষাপটে ন্যায় বিচারের স্বার্থে। আচ্ছা, এছাড়া 439 ক ধারায় আন্ডারলাইন করবেন, দায়রা জজ যেখানে রিভিশন ক্ষমতা প্রয়োগ করে কোনো আদেশ দিয়েছে সেখানে হাইকোর্ট উক্ত রিভিশন শুনতে পারবে না। অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতে আন্ডারলাইন করবেন দ্বিতীয় রিভিশনের সুযোগ নেই। 439-4, এটা গোল দিয়ে পাশে 3টে স্টার দেন। এটাই 439-4 ধারায় 2টা গুরুত্বপূর্ণ কথা বলছে। একটা কথা বলেছে খালাসের আদেশকে দণ্ডে রূপান্তর করতে পারবে না, এটা হলো একটা। আর 2 নম্বর যে কথাটা বলেছে সেটা হলো যে দায়রা জজ 439 ক ধারায় তার রিভিশন ক্ষমতা প্রয়োগ করে দায়রা জজ যদি কোনো সিদ্ধান্ত দেয় সেটা দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত, ওই রিভিশন নিয়ে হাইকোর্টে দ্বিতীয় রিভিশন করা যাবে না। এটাই বলছে কততে? 439-এর। শুনেন, দায়রা জজ সব সময় হাইকোর্ট বিভাগের অধীনস্থ, কিন্তু একটা ক্ষেত্রে যে ক্ষেত্রে দায়রা জজ 439 কতে যদি কোনো সিদ্ধান্ত দেয় সেই ক্ষেত্রে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত, এই ক্ষেত্রে তিনি হাইকোর্টের অধীনস্থ না। তারপরের লাইনটা দেখেন, যেখানে আপিলের বিধান আছে কিন্তু আপিল করা হয়নি সেখানে যে পক্ষ আপিল করতে পারত সেই পক্ষের আবেদনের ভিত্তিতে আদালত কোনো রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে না। আপনার আপিলের বিধান ছিল, আপিল করেন নাই, তাহলে রিভিশনও করতে পারবেন না। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে আমার প্রতিকার কি? আমি তো আপিল যে কোনো কারণে হোক করি নাই, তাহলে তো রিভিশনও আপনি পারবেন না। আপনার প্রতিকার হলো বিলম্ব মওকুফ সহ কি করা? আপিলেরই আবেদন করা। তারপরে যদি উনি নামঞ্জুর করে সেই ক্ষেত্রে পরবর্তীতে যাবেন হচ্ছে রিভিশনে। কিন্তু যদি এরকম করেন যে আপনি কোনো আপিলই করেন নাই, তাহলে রিভিশনও যাওয়া যাবে না। আছে রিভিশনের তামাদি হলো আপিলের যে তামাদি সেই তামাদি, অর্থাৎ
আহ দায়রা জজের কাছে রিভিশনের তামাদি মেয়াদ 30 দিন, আর হাইকোর্ট বিভাগের ফৌজদারি রিভিশনের তামাদি মেয়াদ 60 দিন। এটা উচ্চ আদালতের নজিরে মামলার রেফারেন্সে আসছে। বুঝতে পারছেন? এখন দেখেন দায়রা জজের রিভিশন ক্ষমতা। দায়রা জজের আহ, স্থানীয়ভাবে প্রতিকার দেওয়ার উদ্দেশ্যে ফৌজদারি কার্যবিধির 439 ক ধারাটি ল রিফর্ম অর্ডিন্যান্স 1978 দ্বারা ফৌজদারি কার্যবিধির সাথে যুক্ত করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির 439 ধারা 439 ক লেখেন, একটু এখানে কটা লিখতে ভুল হয়ে গেছে। ফৌজদারি কাজ পাইছেন? ফৌজদারি কার্যবিধির 439 ক ধারা অনুযায়ী দায়রা জজের রিভিশন ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হলো। এটা আপনারা যারা বুদ্ধিমান, মোটামুটি হাইকোর্ট বিভাগের যে যে ক্ষমতা আছে, দায়রা জজেরও কি সেই ক্ষমতা আছে। শুধু মাসিমা কেরানির মতো হুবহু নকল করলে হবে না, জাস্ট খালি একটু মানে একটু লিখে দিয়ে নেবেন। তো এভাবে যদি একটু দেখি যে 439 ধারায় হাইকোর্ট বিভাগ যেরূপ রিভিশন ক্ষমতা প্রয়োগ করে, দায়রা জজও উক্তরূপ রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারবে। হ্যাঁ, একই ক্ষমতা। নথিতে যদি গুরুতর বেআইনি অবৈধ ভ্রমাত্মক, ভ্রমাত্মক মানে কি ভুল থাকলে কিছু পাওয়া যায়, শুধুমাত্র তখনই দায়রা জজ এই ধারা অনুযায়ী তার রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে করবেন আর কি। দায়রা জজ যখন এই ধারা অনুসারে আদেশ দেন, আন্ডারলাইন করবেন, তখন তিনি হাইকোর্ট বিভাগের অধীন নয়, বিভাগের অধীন নয় কি। দায়রা জজ যদি কোনো আদেশ দেন তখন তিনি কি বলেন? হাইকোর্ট বিভাগের অধীন নন। দায়রা জজ নিজে কোনো কার্যক্রমে নথি তলব করে থাকলে বা অন্য কোনো ভাবে বিষয়টি তার গোচরীভূত হলে 439 ধারা অনুসারে হাইকোর্ট বিভাগের যাবতীয় ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারবেন। কোনো ব্যক্তি কর্তৃক বা তার পক্ষ হতে দায়রা জজের নিকট রিভিশন আবেদন করা হলে তৎসম্পর্কে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। 439 কয়ের 2। বুঝতে পারছেন? এখন দেখেন যে অতিরিক্ত দায়রা জজের রিভিশন ক্ষমতা। দেখে আসমা খানমের ঘুম ভেঙে দিই। আসমা খানম বলেন তো, অতিরিক্ত দায়রা জজের রিভিশন আপিল এখতিয়ার আছে কিনা? কত ধারায় আছে, কোন ক্ষেত্রে? 409 কোন ক্ষেত্রে? খালাসের ক্ষেত্রে? দণ্ডের ক্ষেত্রে সরকার বা দায়রা জজ যদি নির্দেশ দেয়, তাহলে অতিরিক্ত দায়রা জজ আপিল এখতিয়ার প্রয়োগ করতে পারে। তাহলে এখানে দেখেন অতিরিক্ত দায়রা জজের রিভিশন ক্ষমতা। অতিরিক্ত দায়রা জজের রিভিশন ক্ষমতা সম্পর্কে ফৌজদারি কার্যবিধি 439 কয়ের 3 ধারায় বলা হয়েছে, উক্ত ধারা অনুযায়ী দায়রা জজ এর সাধারণ বা বিশেষ আদেশে কোনো রিভিশন মামলা অতিরিক্ত দায়রা জজের নিকট প্রেরণ করা হলে অতিরিক্ত দায়রা জজ সেক্ষেত্রে দায়রা জজের সকল রিভিশন এখতিয়ার প্রয়োগ করতে পারবে। ঠিক আছে? তো এরপরে আমরা চলে আসি, দেখেন এই পরীক্ষার প্রশ্নেই একবার এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ, যে রিভিশন ক্ষমতা প্রয়োগ করে রিভিশন আদালত খালাস আদেশ রদ করে শাস্তি প্রদান করতে পারে কিনা। 439-এর 4-এ কি বলছে বলেন তো? পারে? পারে না। নর্মাল উত্তর, সাধারণ উত্তর হলো কি? পারে না। ফৌজদারি কার্যবিধির 439 তার 4 ধারায় বলা হয়েছে, রিভিশন আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করে খালাসের আদেশ রদ করে শাস্তি বা দণ্ড প্রদান করতে পারে না। তবে উচ্চ আদালতের বিভিন্ন মামলার সিদ্ধান্তে খালাস আদেশের বিরুদ্ধে মন্তব্য করেছে এবং খালাস আদেশ রদ করেছে। খালাস আদেশ রদ করার ক্ষমতা খুবই সীমিত। তবে রিভিশন আদালতে খালাস আদেশ শুধুমাত্র তখনই রদ করতে পারবে যখন সুনির্দিষ্টভাবে উপনীত হওয়া যাবে যে খালাসের পক্ষে বিচারিক আদালতের কোনো যুক্তিসঙ্গত সাক্ষ্য দ্বারা সমর্থনযোগ্য নয়। আব্দুল আজিজ বনাম সেকেন্দার আলী, 50 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন 111। মানে উনি যদি দেখেন যে বিচারিক আদালতের সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে দেখলেন যে বিচারিক আদালতের এই আসামিকে খালাস দেওয়ার কোনো কারণ নাই, ক্ষেত্রেই রিভিশন আদালত খালাসের আদেশকে দণ্ডাদেশে রূপান্তর করতে পারেন। পরের অংশটা দেখেন যে রিভিশন আদালত সাজার আদেশ বহাল রাখলে আবেদনকারীর প্রতিকার কি? হৃদয় সাহেব, রিভিশন আদালত যদি দায়রা জজ যদি রিভিশনে কোনো সিদ্ধান্ত দেয়, তাহলে কি হাইকোর্ট বিভাগের দ্বিতীয় রিভিশন করা যাবে কিনা? তাহলে এই ক্ষেত্রে কি কোনোই প্রতিকার আছে কিনা বলেন তো? কি আছে বলেন তো? শুনেন, দায়রা জজ যদি তার রিভিশনে কোনো সিদ্ধান্ত দেয়, তাহলে তো আর দ্বিতীয় রিভিশন হাইকোর্টে করা যাচ্ছে না। কিন্তু আপনি হাইকোর্ট বিভাগে
561 এতে কোয়াশমেন্টের আবেদন করতে পারেন। যে ক্ষেত্রে কোনো প্রতিকার নাই সেক্ষেত্রে আছে 561 এ। আচ্ছা, আর যদি এরকম হয় যে রিভিশন আদালত হিসেবে হাইকোর্টে সিদ্ধান্ত দিছে, তাহলে প্রতিকার কি? তাহলে তো আর আপনি কোয়াশমেন্ট করতে পারতেছেন না, তাহলে আপনার যাইতে হবে লিভ টু আপিলে। কোথায় বলেন? লিভ টু আপিল। আপিল বিভাগে লিভ টু আপিল। তো এটা তো আর আমাদের ফৌজদারিতে নাই। লিভ টু আপিল আছে বাংলাদেশ সংবিধানের 103 অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদ? 103 অনুচ্ছেদ। একটু পড়ে দেখেন। ফৌজদারি কার্যবিধির 439 ক-2 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি কর্তৃক বা তার পক্ষ থেকে দায়রা জজের নিকট কোনো রিভিশনের দরখাস্ত করা হলে সেই বিষয়ে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত হবে, এর বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। এছাড়া আপিল তো করা যাবে না, আবার কি রিভিশনও করা যাবে না। এছাড়া ফৌজদারি কার্যবিধির 1898 রিভিউয়ের কোনো বিধান নেই। তাই দায়রা আদালত যখন সাদার আদেশ বহাল রাখে তখন উক্ত আদেশের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ব্যক্তির কোনো প্রতিকার নেই। তবে দায়রা জজ রিভিশন আদালত হিসেবে কোনো সিদ্ধান্ত দিলে উক্ত আদেশের বিরুদ্ধে ন্যায় বিচারের স্বার্থে ফৌজদারি কার্যবিধির 561 ক ধারার অধীন হাইকোর্ট বিভাগে কোয়াশমেন্টের আবেদন করা যেতে পারে। আচ্ছা, এখানে একটু ভুল আছে। ভুলটা হলো এই যে দেখেন, তাই দায়রা আদালত যখন সাজার আদেশ বহাল রাখে তখন উক্ত আদেশের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ব্যক্তির কোনো প্রতিকার নাই। না, ঠিক আছে, সমস্যা নেই, ভুল নাই, মানে দায়রা জজ তো সাজার আদেশ বহাল রাখতেই পারে, জি। তবে দায়রা জজ রিভিশন আদালত হিসেবে কোনো সিদ্ধান্ত দিলে উক্ত আদেশের বিরুদ্ধে ন্যায় বিচারের স্বার্থে ফৌজদারি কার্যবিধির 561 ক ধারার অধীন হাইকোর্ট বিভাগে কোয়াশমেন্টের আবেদন করা যেতে পারে। এখন প্রশ্ন আসে, যদি রিভিশন আদালত হিসেবে হাইকোর্ট ডিভিশন কোনো সিদ্ধান্ত নেয় তাহলে কি হবে? এছাড়া হাইকোর্ট বিভাগের 439 ধারা প্রদত্ত রিভিশন আদেশের বিরুদ্ধে প্রতিকারের বিষয়ে কিছু বলা হয়। তবে সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগে আপিল করা যাবে। এই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ যদি কোনো মৃত্যুদণ্ড বহাল রাখেন কিংবা কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন তাহলে অধিকার বলে আপিল বিভাগে আপিল করা যাবে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে আপিল বিভাগে কি অনুমতি দিলে আপিল করা যাবে। তো আপনার এর তো ব্যাখ্যা দিয়ে কাজ নাই। আপনি বলেন যে যে হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগে কোনো সিদ্ধান্ত দিলে সেই ক্ষেত্রে লিভ টু আপিল করা যাবে কোথায়? আপিল বিভাগে। আর আপিল বিভাগে লিভ টু আপিল বলে কখন? যখন অনুমতি নিতে হয়। আর যখন এটা অধিকার বলে করি তখন কিন্তু এটাকে লিভ টু আপিল বলে না। আচ্ছা, আরাফাত সাহেব বলেন তো যে দেওয়ানি কার্যবিধিতে আপিল আর মিসেলিনিয়াস আপিলের মধ্যে পার্থক্য কি? দেওয়ানি কার্যবিধিতে আপিল আর মিসেলিনিয়াস আপিলের মধ্যে পার্থক্য কি আমানুল সাহেব? বলবেন। একটা হলো বিবাহিত, একটা অবিবাহিত। মিস আপিল অবিবাহিত। বলেন যে আসমা খানম বলেন। জীবনে প্রথম শোনেন নাই, বহুবার বলছি। আমি বলি স্যার, বলেন। স্যার ডিগ্রির মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল হলো আপিল। আর হুম, কোন আদেশের যদি আপিলযোগ্য আদেশ হয় সে আদেশের বিরুদ্ধে আপিল হলো মিসেলেনিয়াস আপিল বা বিবিধ আপিল। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ ডিগ্রির বিরুদ্ধে আপিল করলে সেটাকে শুধু আপিল বলে, আর আদেশের বিরুদ্ধে আপিল করলে কি বলে? মিসেলেনিয়াস আপিল বলে, বা মিস আপিল বলে, বা বিবিধ আপিল বলে। তো এখন আমাদের রিভিশন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা ভাই? রিভিশনে আমরা ও আরেকটা কথা এখানে লেখা হয় নাই, বাট ওটা একটু জেনে নিয়েন। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে 436 ধারায় রিভিশন আদালত কখন অধিকতর অনুসন্ধান করতে পারে, রিভিশন আদালত হিসেবে অধিকতর অনুসন্ধান করতে পারে শুধুমাত্র অব্যাহতির আদেশের ক্ষেত্রে আর মামলা খারিজের ক্ষেত্রে। আর অন্য কোনো ক্ষেত্রে 436 ধারা রিভিশন আদালত কোনো আদেশ দিতে পারে না। শুধুমাত্র অব্যাহতির ক্ষেত্রে। অব্যাহতি একটা মামলায় আসামির অব্যাহতি দেয় কত কত ধারায় মনে আছে? 202(2) খ, তারপর 241 ক, 265 গ, আর একটা 494 ক। অব্যাহতির ক্ষেত্রে যদি আপনি রিভিশন করেন তাহলে রিভিশন আদালত 436 ধারায় অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে।
এছাড়া যদি মামলা খারিজ হয় কোথায় কোথায়, 203 ধারায় আর 204-এর 3 ধারায়, এই দুই ক্ষেত্রে যদি আপনি রিভিশন করেন, সেই ক্ষেত্রেও রিভিশন আদালত অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। কত ধারায়? 436 ধারায়। তো এটা জেনে রাখলেন কেন, যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে রিভিশন আদালত অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে কখন, 436 ধারায় কোন কোন ক্ষেত্রে? অব্যাহতির ক্ষেত্রে আর কিসের ক্ষেত্রে? খারেজের ক্ষেত্রে। বুঝছেন? তো রিভিশন বুঝছেন কিনা সাইদুর সাহেব? কোনো প্রশ্ন আছে অনলাইন অফলাইন রিভিশন আপিল নিয়ে আপনাদের কোনো? ফৌজদারি রিভিশন এবং ফৌজদারি আপিল। আচ্ছা, এখানে একটা সমস্যামূলক প্রশ্ন আছে, এটা একটু পড়ি দেখেন। কামাল চাঁদাবাজির অভিযোগে 3 জনের বিরুদ্ধে এজাহার করে। আসমা খানম বলেন চাঁদাবাজির ইংরেজিতে কি বলে? চাঁদাবাজির আর একটা বাংলা প্রতিশব্দ কি তাহলে সেটা বলেন। না, হয় নাই। ছিনতাই স্যার। না, হয় নাই, চিন্তাই না। ব- বল বল। গ্রহণ বা চাঁদাবাজি, ঠিক আছে। চিন্তাই তো দস্যুতা। ও সরি স্যার, স্যার। চিন্তাই তো দস্যুতা। তো কামাল চাঁদাবাজির অভিযোগে 3 জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে পুলিশ তদন্ত প্রতিবেদন দেয় যে 2 জনের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত এবং 1 জনের অপরাধ প্রমাণিত হয়নি। মানে চার্জশিটে দিছে কয়জনের বিরুদ্ধে? 2 জনের বিরুদ্ধে। কামাল অধিকতর তদন্তের আবেদন করে। অধিকতর তদন্ত মানে এ জায়গায় অধিকতর তদন্তের আর একটা নাম কি বলেন তো? অধিকতর তদন্তের আবেদন যে করে এটারে আমরা কোর্ট কাছারিতে কি বলি? জি, তো ইংরেজিতে কোর্টে কি কন? কোর্টে কি বলেন? কি আবেদন? নারাজি। অধিকতর তদন্তের মানে কি? নারাজি পিটিশন দেওয়া, নারাজি আবেদন। আদালত আবেদনটি নামঞ্জুর করে, প্রতিবেদন গ্রহণ করে। আদালত তার নারাজি দরখাস্ত খারিজ করে দিছে। নারাজি দরখাস্তরে বিবেচনা করতে হবে কমপ্লেইন্ট হিসেবে। কি হিসেবে? কমপ্লেইন্ট। তাই নারাজি দরখাস্ত খারিজ করে দিছে, তাহলে নারাজি দরখাস্ত খারিজ করলে কামালের প্রতিকার কি? রিভিশন। নারাজি দরখাস্ত খারিজ হইলে কামালের প্রতিকার হচ্ছে কি? রিভিশন। অধিকতর তদন্ত প্রতিবেদন নামঞ্জুরের বিরুদ্ধে কামালের প্রতিকার আলোচনা করতে হবে। আইনানুগ পর্যালোচনা দেখেন। কামাল কর্তৃক দাখিলকৃত অধিকতর তদন্তের আবেদনের নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে কামাল উচ্চ আদালতে রিভিশন দায়ের করতে পারে। আমরা জানি ফৌজদারি কার্যবিধি 1898-173 ধারায় পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করলে সংক্ষুব্ধ সংবাদ হবে, সংবাদ হয়ে গেছে সংবাদ দ সংবাদদাতা উক্ত তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দরখাস্ত দায়ের করতে পারে। আদালত নারাজি দরখাস্ত নামঞ্জুর করলে উক্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে রিভিশন করতে পারে। যেহেতু কামাল তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দরখাস্ত অর্থাৎ অধিকতর তদন্তের আবেদন করে এবং আদালত উক্ত আবেদন নামঞ্জুর করেছে, তাই সংক্ষুব্ধ কামাল উক্ত নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে 439 ক ধারায় তার আদালতে রিভিশন করতে পারে। সিদ্ধান্ত অর্থাৎ সংক্ষুব্ধ কামাল উক্ত নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে 439 ক ধারায় তার আদালতে রিভিশন করতে পারে। বলেন তো, এই জায়গায় হাইকোর্টে রিভিশন না করে দায়রা জজের কাছে কেন করলাম? কারণ আদেশটা দিছে কে? ম্যাজিস্ট্রেট আদালত। আর ম্যাজিস্ট্রেট যদি আদেশ দেয় তাহলে আমার রিভিশন করতে হবে কার কাছে? দায়রা জজের কাছে। জি, বুঝছেন? তো যদি আপনাদের বলি যে কোন কোন ক্ষেত্রে রিভিশন করা যায় বলেন তো, কোন কোন ক্ষেত্রে রিভিশন করা যায়, এরকম কয়েকটা আদেশের নাম বলেন তো কোন কোন ক্ষেত্রে রিভিশন করা যায়।
পারবেন? অনেক আছে কয়েকটা বলেন দেখি। নারীদের নামাঙ্কিত করলে হ্যাঁ, একটা। আর? তারপর আপনি সাক্ষীর কাছে আমি সময় চাইলাম যে সাক্ষী হ্যাঁ। আর? আর? তারপরে আপনার যে কোনো মানে আপনার যে আদেশের বিরুদ্ধে আপিল চলে না সেই আদেশের বিরুদ্ধে হ্যাঁ, আপনি ফৌজদারি কার্যবিধি অনুসারে বলেন। আমি যদি বলি যে এইভাবে যদি বলেন, একেবারে শুরু থেকে ধারার প্রথম দিকে আসেন, ধারার প্রথম থেকে যদি বলি যে কারো বিরুদ্ধে সমন দিলে প্রতিকার কি? রিভিশন। সমন দিলেও প্রতিকার রিভিশন। সার্চ ওয়ারেন্ট দিলে প্রতিকার কি? রিভিশন। তারপরে ওই যে আপনার ওই যে মানে ইসে মুসলেকা না দিলে যে কারাদণ্ডটা হবে, ওই কারাদণ্ডের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। 144-45 আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। তারপর অধিকতর তদন্তের আবেদন করলে, মানে নারাজ পিটিশন দিলে, নামঞ্জুর করলে কি? রিভিশন। এরপরে যদি আমি বলি মামলা খারিজ হইলে কি? রিভিশন। অব্যাহতি দিলে কি? রিভিশন। চার্জ পরিবর্তন করলে কি? রিভিশন। তারপরে সময়ের আবেদন নামঞ্জুর করলে কি? রিভিশন। রিমান্ড আবেদনের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। তো এরকম বহু আছে। তারপরে যাদের মিথ্যা তুচ্ছ মামলায় শাস্তি দিলে আপিল করা যায় না, প্রতিকার কি? রিভিশন। তারপরে দোষ স্বীকার করলে প্রতিকার কি? রিভিশন। সামারি ট্রায়ালে অনধিক 200 টাকা পর্যন্ত জরিমানা করলে প্রতিকার কি? রিভিশন। তো এরকম বহু ক্ষেত্র আছে। মোটামুটি যে জায়গায় আপিল করা যাবে না সে জায়গায় কি করা যাবে? রিভিশন করা যাবে। তো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধি অনুসারে কোন কোন ক্ষেত্রে রিভিশন করা যায়, তখন আবার ভাইবেন না যে স্যার তো এই জিনিস পড়াই নেই, এটা লিখবো কিভাবে। বরং এই প্রশ্নের উত্তর আরো কয়েক ঘন্টা ধরে লেখা যায় আর কি। বুঝতে পারছেন? তাহলে কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় এটাও আমরা জানলাম, আর কোন কোন ক্ষেত্রে রিভিশন করা যায় এটাও আমরা জানলাম। তো আগামী দিন আমরা ইনশাল্লাহ জামিন অর্থ কি এটা দিয়ে শুরু করব। জামিন। জামিনও আপনাদের লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আজকে যে দুইটা জিনিস পড়লাম এই দুইটাও খুবই গুরুত্বপূর্ণ, আপিল আর রিভিশন। বিশেষ করে রিভিশন থেকে বহুবার প্রশ্ন আসে। তো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর আগামী শনিবার আপনাদের পরীক্ষা আছে সাক্ষ্য আইনের 4, 6, 7, 8, এই 4টা প্রশ্নের উপরে। ওই দিনই খাতা দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।